নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি বাংলা এট 5। সাধু সন্তদের নিয়ে এবারে বিতর্কের জায়গা তৈরি হয়ে যাচ্ছে, বারবার বক্তব্য চলে আসছে এবং এই নিয়ে আমরা আলোচনা করব। সঙ্গে থাকবেন স্টুডিও অতিথিরা এবং তারই সঙ্গে কার্তিক মহারাজের বক্তব্য কি, রাজনৈতিক দলগুলির বক্তব্য কি আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে প্রথমেই শুনিয়ে দেবো গত 18 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন এবং গতকালই বা ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন, যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল, সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না। ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী, ছানা তৈরি করে বিক্রি করে। খবর আমিও রাখি। এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। আমাদের রাজ্য বাংলা, আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না, আর বসতে দেওয়া হবে না। ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে, তাদের আমি ছেড়ে দেবো? আর এই পুরো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও রয়েছেন পরমাত্মানন্দ মহারাজ, মহামণ্ডলের মহানির্বাণী আখড়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, এছাড়াও রয়েছেন মৃত্যুঞ্জয় পাল, তৃণমূল কংগ্রেস নেতা, সৌমিক রাহা, বিজেপি নেতা, এবং রয়েছেন আইনজীবী অনিশ মুখোপাধ্যায়। পরমাত্মানন্দ মহারাজজি, আপনার কাছে প্রথমে আসবো। ধর্ম নিয়ে কি রাজনীতির জায়গা কোথাও মনে হচ্ছে? বারবার করে এই বক্তব্য সামনে চলে আসছে। বর্তমান যা পরিস্থিতি, ধর্ম এবং রাজনীতি এই দুটোকে মিশিয়ে দিয়ে একটা লঙ্কাকাণ্ড বাঁধাবার চেষ্টা করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে, এবং এর মধ্যে সবচেয়ে অগ্রণী ভূমিকা নিয়েছে এখন দেখতে পাচ্ছি আমাদের মাননীয়া। এবং যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে সাধু সমাজ ভীষণভাবে উদ্বিগ্ন। আমরা সাধু সমাজের পক্ষ থেকে জানাচ্ছি যে এখানে নিরাপত্তার অভাব বোধ করছি। আমাদের ধর্মাচরণে, আমাদের সামাজিক সেবায়, সাধু তো আমরা শুধুমাত্র ধর্মাচরণ করি না, মন্দিরে বা মঠে বসে কেবল পুজো আজা করি না, তার পাশাপাশি সমাজের সঙ্গে আমাদের মেলামেশা করতে হয়, বিভিন্নভাবে মানুষের সেবার জন্য তাদের পাশে থাকতে হয়, কখনো শিক্ষায়, কখনো স্বাস্থ্যে, কখনো অন্যান্য সামাজিক সংগঠন নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা আমাদের সঙ্গে রয়েছে, তার প্রতিক্রিয়া নেব। কিন্তু তার আগে এই মুহূর্তে সরাসরি কার্তিক মহারাজ আমাদের সঙ্গে রয়েছেন। মহারাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। বারবার করে আপনার নাম চলে আসছে, কেন বিতর্কের কেন্দ্রে কেন মনে হচ্ছে আপনার নাম? মহারাজ, বারবার করে আপনার নাম চলে আসছে, আপনার নাম নিয়ে বক্তব্য উঠে আসছে, কেন বিতর্কের কেন্দ্রে আপনার নাম চলে আসছে? হ্যালো, কোনো কারণে যোগাযোগের এই মুহূর্তে সমস্যা হচ্ছে, আমরা আবারও যোগাযোগ করব। ঠিক এই জায়গাতে মৃত্যুঞ্জয়, তোমার কাছে আসবো। আমরা শুনলাম আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন পরমাত্মানন্দ মহারাজ এবং তিনি বলছেন যে কোথাও নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন, এই বক্তব্য উঠে আসছে, কি বলবে? দেখুন, সাধু তো অনেকেই হয়, আমরা জানি। যোগী আদিত্যনাথ, তো যোগী আদিত্যনাথ জিও গেরুয়া বসন করেন, তিনি ভারতীয় জনতা পার্টি করেন এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন।
তো আমাদের বক্তব্য সরাসরি রাজনীতি করলে কোনো সমস্যা হতে পারে না, রাজনীতি করতেই পারেন। সে আপনি গেরুয়া বস্ত্র পরেও রাজনীতি করতে পারেন, সাধু হয়েও রাজনীতি করতে পারেন, সাধু সেজেও রাজনীতি করতে পারেন, এটা নিয়ে আমাদের বক্তব্য নেই। কিন্তু আমাদের বক্তব্য হলো আপনি রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম, এইটা আমাদের সমাজের ধর্ম মানে একটা ধর্মীয় সংগঠন হিসাবে আমরা ভারতবর্ষের মানুষ বা পশ্চিমবঙ্গের মানুষ বা যারা ভারতবর্ষের বাইরেও আছে এর সাথে যুক্ত ছিলেন, তারা কিন্তু তার অনেক উপরে দেখেন। রামকৃষ্ণ মিশনের এরকম অনেক ছাত্র আছেন যারা মুসলিম ধর্মাবলম্বী এবং তারা মুসলিম ধর্মে বিশ্বাস করে, তার থেকেও অনেকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত আজকে সমাজে। তো রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম নিয়ে আমাদের কোনো বক্তব্যই নেই। কিন্তু আপনি যদি ভারত সেবাশ্রমে থেকে সেখানে দাঁড়িয়ে যদি আপনার রাজনৈতিক বক্তব্য থাকে, রাজনৈতিক বক্তব্য, মৃত্যুঞ্জয় আমরা আসবো মৃত্যুঞ্জয়, প্লিজ একটু সঙ্গে থাকো। কার্তিক মহারাজ আমাদের সঙ্গে রয়েছেন। কার্তিক মহারাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। বারবার করে আপনার নাম বিতর্কে চলে আসছে, কেন বারবার আপনার নাম? আমি যেহেতু মুর্শিদাবাদে 40 বছর যাবৎ আছি এবং এই মুর্শিদাবাদের কিছুদিন আগে এখানকার সিটিং এমএলএ যে বক্তব্য রেখেছে যে আমরা এখানে 70%, 30% এখানে হিন্দু, 2 ঘন্টার মধ্যে আমি ভাগীরথীতে ভাসিয়ে দিতে পারি, এ কথা যিনি বলেন তাকে সংযত করা হলো না, তাকে কিছু বলা হলো না। তার প্রতিবাদে বহরমপুর শহরে কয়েক হাজার মানুষকে নিয়ে আমি এটা প্রতিবাদ করেছিলাম, যার ফলে কার্তিক মহারাজের আওয়াজ উঠছে। আমি সন্ন্যাসী, আমার এটা কর্তব্য, আমার ধর্ম, আমার সংস্কৃতি, আমার মান, আমার ইজ্জত সম্মান রক্ষা করার জন্য আমার সমাজ যখন আক্রান্ত, আমাকে যাওয়ার কর্তব্য আমার। ভারত সেবাশ্রম সংঘ জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল মত নির্বিশেষে সেবা কাজ করে। আজকে মুর্শিদাবাদ জেলায় যারা ওখানে আপনার রয়েছেন, আসুন, এখানে রাস্তার পাশে মসজিদ তৈরি হয়েছে, সেই মসজিদের পাশ দিয়ে আমাদের হিন্দুদের কোনো শোভাযাত্রা যাবে না। আমাদের সব যাত্রী নিয়ে যখন আমরা হরিবোল কীর্তন করতে করতে যাব, কীর্তন বন্ধ হয়ে যাচ্ছে। আবার মহরম এবং তাজিয়া যখন হচ্ছে, তারা সেই বাজনা, সেই মানুষকে নিয়ে তারা যাচ্ছে। আপনার এই বক্তব্যের প্রতিক্রিয়া নেব। আপনি জাস্ট একটুখানি আটকাচ্ছি। আপনি জানেন গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শনিবারের বক্তব্য আপনি জানেন, এবং গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন, কার্তিক মহারাজ বলেছেন এজেন্টকে বসতে দেবেন না, খবর আমিও রাখছি। সঙ্গে তিনি বলেছেন এলাকায় এলাকায় ধর্মের নামে বিজেপি করে বেড়ান। এই যে বক্তব্য উঠে আসছে, কেন এই বক্তব্য তালে উঠে আসছে, এ বিষয়ে আপনি কি বলবেন মহারাজ? যিনি বলছেন তিনি এখানে প্রশাসনের কর্তা মুখ্যমন্ত্রী, তার হাতে পুলিশ, এবং আমি এমন কিছু ডন নই, এমন কোনো মস্তান নেই, এমন কোনো আমার বাহিনী নেই যে আমি কোনো তৃণমূল এজেন্টকে বসতে দেব না। আর বললেই তৃণমূল এজেন্ট বেরিয়ে গেল, এটা প্রমাণ দেখাতে পারবে? তার জন্যই তো আইনের আশ্রয় নেওয়া হয়েছে। কোনো জায়গায় এটা করেছি আমি? আমি এতদিন যাবৎ আছি, 40 বছর যাবৎ। এখানকার যারা শিক্ষিত মানুষ, যারা বিভিন্ন রাজনীতি করেন, টিএমসি যারা করেন, তাদের কাছে জিজ্ঞাসা করুন। আমার কাছে সাউনি সিংহ রায় আসে, আমার কাছে অদিত চৌধুরী এসছেন, আমার কাছে অপূর্ব সরকার এসছেন, আমার কাছে এখানকার এমএলএ হাসান, আমার এখানে রবিউল ইসলাম, তার টিএমসির এমএলএ, তাদেরকে জিজ্ঞাসা করা হোক। কোনো জায়গায় গিয়ে আমি এই কথা বলতে পারি? আমি একটা ভারত সেবাশ্রম সঙ্গে সন্ন্যাসী, আমি যেখানে এতগুলো স্কুল আছে, 12টা স্কুল, আনন্দলোকের মতো হাসপাতাল, আমি গিয়ে বলবো আর এর জন্য টিএমসি এজেন্ট বসলো না? আপনাকে আইনি পথে কেন যেতে হলো মহারাজ? আমাকে যেটা তিনি মিথ্যা কথা বলেছেন, আমার নামে অপবাদ করেছেন। আমি শুধুমাত্র ব্যক্তিগত সন্ন্যাসী হলে হতো, ভারত সেবাশ্রম সংঘের মতো প্রতিষ্ঠান, রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠান, আজকে ইসকনের মতো প্রতিষ্ঠান, আমি লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের যে আয়োজন হয়েছিল কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেখানে আমি সাধু সমাজের প্রেসিডেন্ট ছিলাম। আমি যখন বাংলায় নদিয়া জেলায় কুম্ভ মেলা হয়েছে, সে কুম্ভ মেলার আমি সেখানে প্রেসিডেন্ট ছিলাম। সুতরাং আমাকে আক্রমণ করা ব্যক্তি সন্ন্যাসী হতে আমি কোনো আসে যায় না। মহারাজ একটু আমাদের সঙ্গে থাকুন, আপনার আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন অনিশ মুখোপাধ্যায়। অনিশ বাবু, আইনি পথে আবেদন করা হয়েছে ইতিমধ্যেই কার্তিক মহারাজের তরফ থেকে, আবেদনে ঠিক কি উল্লেখ, আপনারা কি চাইছেন? আমরা দেখুন আবেদনে এটাই করেছি যে আমরা ওনাকে এই যে আইনি যে
নোটিশটা সেটা আমরা মহামান্য মুখ্যমন্ত্রীকে ওটা পাঠানো হয়েছে গতকাল সকালে, এবং আমরা চেয়েছি যে উনি জবে থেকে নোটিশটা পাচ্ছেন তার 48 ঘন্টার মধ্যে উনি একটি ফর্মাল অ্যাপোলজি সবার সামনে নিয়ে আসবেন, কারণ উনি যে মন্তব্যটি রেখেছেন শ্রদ্ধেয় কার্তিক মহারাজ এবং ভারত সেবাশ্রম সংঘের উপরে, সেটি মানে খুবই অপমানসূচক এবং একেবারেই মিথ্যে এই যে অভিযোগ। এবং সেখানে এটিও উল্লেখ করা রয়েছে যে জবে থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে তার উইদিন 4 days উনি যেন এটার রিপ্লাই দেন। আমাদের অপেক্ষা করতে হবে তার জন্য। আমরা একটু প্রত্যেকের কাছেই আসছি এবং তারই সঙ্গে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী কি বক্তব্য সামনে আসছে শোনাবো। আমার তো নলেজেই নেই কোনো জায়গায় কোনো গন্ডগোল হয়েছে বা কোনো আশ্রমের পর কেউ আক্রমণ করেছে। আমি এটাকে সাপোর্ট করি না এবং আমাদের কেউ নেই। যদি খুঁজে বের করতে পারেন আমি কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। আমার যদি কোনো গন্ডগোল আমার কোথাও হয় বাংলায়, আমার কাছে তো একটা ইনফরমেশান আসে, আমার কাছে তো কোনো ইনফরমেশান এলো না, আমি তো জানতে পারলাম না। আমাকে একজন সাংবাদিক বলল সে নাকি এনকোয়ারি করে দেখেছে, এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার। অনেকে আপনারা জানেন জমি দিয়ে দেয় নানা ধর্মীয় কাজে, তারা কাজে লাগান, এটা এরকমই একটা কোনো ব্যাপার, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এবং আমি বলবো না যে অন্য কেউ করেছে, যেহেতু আমার জানা নেই। মনে আসবো আলোচনা সৌমিক। দেখুন, আমি কার্তিক মহারাজকে অত্যন্ত অনেক দিন ধরে চিনি, মানে আমি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রমের সাথে ধর্মীয় কারণে যুক্ত থাকি, তাই জানি। আমি জানি যে এই করোনার সময় মুখ্যমন্ত্রী লাল ইট দিয়ে সাদা দাগ কাটছিলেন, এই কার্তিক মহারাজ বেরিয়ে বেলডাঙ্গা আশ্রমের আশেপাশে প্রত্যেককে খাওয়াচ্ছিলেন। আমি জানি আমফানের সময়, যেই সময় মুখ্যমন্ত্রী গোটা বিতর্কের কারণ হচ্ছে সেই দিনকেই সৃষ্টি হয়েছিল যখন তৃণমূলের মঞ্চ থেকে রামকৃষ্ণ তৃণমূল, সারদা মাও তৃণমূল, বিবেকানন্দ অভিযোগের জায়গা অবশ্যই করে আমাদের প্রতিক্রিয়া নিতে হবে প্রত্যেকের কাছে। আমরা আসবো একটা বিরতির পর। চোখ রাখুন জি 24 ঘন্টায়। বাংলা এট 5 নিয়ে আবার ফেরত আসছি, সঙ্গে থাকুন। বাংলা এট 5 বিরতির পর আবারও আপনাদের স্বাগত। কার্তিক মহারাজ আমাদের সঙ্গে রয়েছেন। মহারাজ, এমন কি পরিস্থিতি তৈরি হলো যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সাহায্য আপনাকে চাইতে হলো? বক্তব্য পাল্টা বক্তব্য, আপনিও আইনি চিঠি দিয়েছেন, তারপরেও নিরাপত্তা বাহিনীর সাহায্য চাইতে হচ্ছে? নিরাপত্তা বাহিনী, আমার আশ্রমে অনেক 200 ছাত্র থাকে, এখানে বৃদ্ধা আশ্রম রয়েছে, আশ্রমের জন্য আমার ব্যক্তিগত কারণ দরকার পড়ে না। আশ্রমের জন্য যারা ছাত্রের গার্জেনরা তারা সব আমার কাছে বলছেন, আমি বললাম ঠিক আছে ব্যবস্থা করা হবে। আমি এখানকার এসপি সাহেবকে ফোন করে বলেছি, বলছেন ঠিক আছে আমরা ব্যবস্থা করছি। আমার ব্যক্তিগত কারণে দরকার নেই। বর্তমানে পশ্চিমবঙ্গের যা অবস্থা, তাতে যাদের নাম বিতর্কে উঠে আসছে বা যাদের নাম উঠে আসছে না, প্রথম সারির সন্ন্যাসীদের সত্যি সত্যি এখন বোধহয় নিরাপত্তার প্রয়োজন। কেননা সমাজের সঙ্গে, সত্যের সঙ্গে, মানুষের সঙ্গে থাকতে গেলে ধর্মের হয়ে আমাদের কথা বলতেই হবে, অধর্মের বিরুদ্ধে আমাদের লড়তেই হবে। খুব সংক্ষেপে, আমাদের সময় সংক্ষিপ্ত বলে মৃত্যুঞ্জয়, বারবার করে নিরাপত্তাহীনতার প্রসঙ্গ উঠে আসছে, এক লাইনে। একটু বলতে হবে, উনি ওখানে মুর্শিদাবাদের 70-30 নিয়ে বললেন, কিন্তু নন্দীগ্রামে এই মুহূর্তে সঠিকভাবে তোমার শব্দ এসে পৌঁছেছে না সৌমিক, এক লাইনে। একটাই কথা বলবো, মুখ্যমন্ত্রী বলছেন কার্তিক মহারাজ বলেছে বুথে এজেন্ট বসতে দেবেন না। দুদিন আগে বলছিল আমি বাড়ি থেকে বেরোতে পারছি না, আমার এলাকার লোক বলছে এমন কাউন্সিলর করেছিস কোনো কাজ করছে না, তাই বাড়ির বউটাকে দাঁড় করাতে হয়েছে। তার আগে বলছিল শুভেন্দু আমাদের নন্দীগ্রাম ঢুকতে দিত না, মেদিনীপুর ঢুকতে দিত না। আপনি আছেন কি করতে? আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী। অনেকগুলো বক্তব্য রয়েছে এবং তার উত্তর খোঁজার চেষ্টায় আমরা, আর ইতিমধ্যে এই নিয়ে আমরা পোল করেছিলাম আপনাদের
আপনাদের কাছ থেকে মতামত চেয়েছিলাম, প্রচুর মতামত আপনাদের কাছ থেকে পেয়েছি। আমরা প্রশ্ন করেছিলাম সাধু বিতর্কের প্রভাব কি বাংলার ভোটে পড়বে, ইতিমধ্যেই জবাব পেয়েছি আপনাদের কাছ থেকে। ইউটিউবে 29,000 মানুষ ইতিমধ্যেই তাদের মতামত জানিয়েছেন। হ্যাঁ বলেছেন 74% মানুষ, না বলেছেন 26% মানুষ। এক্স হ্যান্ডলে 39% মানুষ হ্যাঁ বলেছেন, 61% মানুষ না বলেছেন। ফেসবুকে 70% মানুষ হ্যাঁ বলেছেন, না বলেছেন 30% মানুষ। হোয়াটসঅ্যাপে 44% মানুষ হ্যাঁ বলেছেন, না বলেছেন 56% মানুষ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় বাংলা এট 5-এ অংশগ্রহণ করার জন্য। এই আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি। চোখ রাখুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।